ইউজ অফ ডু ভার্ব। আমরা জানি যে ডু, ডাজ, ডিড এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্সে এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বসে। এই ভার্ব গুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে একটি বাক্যে বসে থাকে। কতগুলো কথা বলেছে দেখেন। এই ডু ভার্ব কখনো কখনো বাক্যকে নেগেটিভ করে, কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে একটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু, ডাজ, ডিড নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। এই ক্লাসটি থেকে আমরা ডু, ডাজ, ডিড এর সকল ধরনের সমস্যা এবং জটিলতার সমাধান করব। এই ডু, ডাজ, ডিড এর যত রকমের আমরা সমস্যা পাবো, সব সমস্যাগুলো কিন্তু এই ভার্ব। দেখেন আজকের ক্লাসটা আমি নিঃসন্দেহে বলতে পারি অন্য দিনের ক্লাসের থেকে আপনারা বেশি এনজয় করতে পারবেন। ডু, ডাজ, ডিড, ডুইং, ডান এইগুলা নিয়ে যাদের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আশা করি আমার এই ক্লাসটার মাধ্যমে সব সলভ হয়ে যাবেন, যদি আপনারা আমাকে একটু হেল্প করেন। হেল্পটা হচ্ছে কি, আমার কথাগুলো ভালোভাবে শুনতে হবে। তারপর আপনারা বুঝতে পারবেন যে কোথায় যদি কারো কোনো সমস্যা থাকে, আপনি পরবর্তীতে সেই কোশ্চেন করার সুযোগ পাবেন। কি বলছে? এই ক্লাসটি থেকে আমরা ডু, ডাজ, ডিড এর সকল ধরনের সমস্যা এবং জটিলতার সমাধান করব। ফার্স্ট অফ অল আমরা জানি সেটা হচ্ছে ডু মানে করা। দেখেন আমরা কিন্তু সবাই এটা জানি, ডু মানে হচ্ছে করা, যেটা একটা মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে থাকে। ডু ভার্বের পাঁচটি ফর্ম। ডু ভার্বের যে পাঁচটি ফর্ম, প্রত্যেকটা ভার্বের কিন্তু পাঁচটি করে ফর্ম হয়। সেই পাঁচটি ফর্ম কি কি একটু দেখেন। এখানে কি কি বলছে? ডু, ডিড, ডান, এই পর্যন্ত আমরা সবাই জানি। এই তিনটা কিন্তু আমরা সবাই জানি। কি জানি? এই তিনটা আমরা জানি যে ডু মানে হচ্ছে করা, এর ভি টু হচ্ছে ডিড, এবং এর ভি থ্রি হচ্ছে ডান। আর এই ডুইংটা হচ্ছে আইএনজি ফর্ম। যেমন আমি কাজটি করছি, আই এম ডুইং দা ওয়ার্ক। আর এই ডাজটা কিভাবে আসলো? এই ডাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম। এই ডাজটা নিয়ে আজকে আমি আপনাদের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আমি শেখাবো। এই লেসনের ভিতরে আপনারা পাবেন, শুধু এইটা একটু মনে রাখেন, ডাজ। তো আমরা পাঁচটা ফর্ম পেলাম কি কি? ডু, ডিড, ডান, ডুইং এন্ড ডাজ। ফর এক্সাম্পল, আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। এখানে ডাজ কেন হলো? দেখেন এইখানে এই ডাজটা এসেছে এই থার্ড পারসন ফর্ম হওয়ার কারণে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন সবাই। এখানে কি লিখলাম? সে তার কাজ করে। হি ডাজ হিজ ওয়ার্ক। আমরা কি এটা দিতে পারি না, হি ডু হিজ ওয়ার্ক? কিন্তু এটা দিলে ভুল হবে। আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে দেখেন হি। তো সে তার কাজটি করে, এখানে ডু মানে হচ্ছে করা। তো এর ডু এর বাম পাশে কি আছে দেখেন? আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। আর হি কোন পারসন? থার্ড পারসন। এই ডাসটা কিন্তু থার্ড পারসন ফর্ম। ডু এর, দেখেন আবার একটু ভালো করে খেয়াল করেন, ডু এর একেবারে শেষের যে ফর্মটা ডাজ, এটা হচ্ছে থার্ড পারসন ফর্ম। এটা কোন ফর্ম বলে তো? থার্ড পারসন ফর্ম। এখানে আমি যদি আপনাদের এইভাবে একটা জিনিস লিখে দিই, আপনারা সবাই একটু খেয়াল করবেন। ই এ টি, ইট। এর ভি টু কি লিখবো? এট। এ টি ই। এটা আমি লিখলাম হচ্ছে এট। ইট, এট। আর এর থার্ড পারসন ফর্ম কি হবে? সরি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ভি থ্রি, যেটা ইট, এট, ইটেন। ই এ টি ই এন, ইটেন। সবাই কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন, কেউ অমনোযোগী হবেন না। দেখবেন আপনাদের কোশ্চেন করার কোনো জায়গাই থাকবে না। এমন কোনো জায়গা থাকবে না যে আপনারা বুঝতে পারবেন না। সব জায়গায় আমি হাত দিব। ডু, ডিড, ডান। নিচে কি লিখলাম? ইট এর তিনটা ফর্ম আমি লিখে ফেলেছি, ইট, এট, ইটেন। আচ্ছা, এর আইএনজি ফর্ম কি লিখবো? ই এ টি আই এন জি, ইটিং। এটা কোন ফর্ম? ইটের সঙ্গে আইএনজি যোগ করেছি, যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আর এর থার্ড পারসনটা কি হবে? থার্ড পারসন ফর্মে কেন কাজে লাগে? এবং এই ডু ভার্বের ভিতরে, এই আমি একটু আগে একটা কথা বলেছিলাম, ডাজ নিয়ে আজকে একটা চমৎকার জিনিস আপনাদের দেখাবো। এই জায়গাটা আমরা প্রায় ভুল করি, সেই ভুলের জায়গাটা আজ আমি আপনাদের দেখিয়ে দিব। ইট, এট, ইটেন। আর আইএনজি ফর্ম পেয়েছি হচ্ছে ইটিং। আর থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস। ই এ টি এস। এই পর্যন্ত জাস্ট এইটুকু একটু ভালো করে সবাই খেয়াল করবেন। এখানে ডু ভার্বের যেমন পাঁচটি ফর্ম আমি লিখেছি, আর এই ইট ভার্বের পাঁচটি ফর্ম আমি লিখলাম। ইট, এট, ইটেন, ইটিং, আর ইটস। এইবার নিচে আসেন। ফর এক্সাম্পল, আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। সে তার কাজ করে, হি ডাজ হিজ ওয়ার্ক।
দেখেন এইখানে কিন্তু এই ডু এর থার্ড পারসন ফর্ম আমি ডাজ ব্যবহার করেছি। যদি বলতাম সে ভাত খায়, হি ইটস রাইস, হি ইটস রাইস, তখন কিন্তু আমি এই ইটস ব্যবহার করব। কিন্তু এখানে যদি বলা হয় আমি ভাত খাই, আই ইট রাইস, তখন আর থার্ড পারসন ফর্ম তো আমার লাগছে না, কারণ এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন। পরবর্তীতে কি দেখি, সে তার কাজ করেছিল, হি ডিড হিজ ওয়ার্ক। এই ডিড দেখেন এখানে কিন্তু আবার এই ভি টু তে ডু এর ফর্ম রয়েছে ডিড। তো কি হবে, সে তার কাজটি করেছিল, হি ডিড হিজ ওয়ার্ক। আর সে তার কাজ করেছে, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। হি হ্যাজ, দেখেন এইখানে আবার এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাজ। হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে has। এটা নিয়ে আমরা আগে কথা বলবো না, এখন আমরা ডু ভার্ব শিখতেছি, সেই ডু ভার্বটা শিখি। আর চ্যাপ্টার, এর পরবর্তী চ্যাপ্টারে কিন্তু আজকে আমরা সেই চ্যাপ্টারটা আপনাদেরকে আমি পড়াবো। সেখানে আমরা এই হ্যাভ ভার্বের যে পাঁচটি ফর্ম আছে, ডু ভার্বের যেমন পাঁচটি ফর্ম দেখলাম, এখানে হ্যাজ কেন হচ্ছে, হি হ্যাভ ডান, বা যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে, তার কোনো বই নেই, হি ডাজ নট হ্যাভ এনি বুক বা হ্যাভ এ বুক, তো হির পরে আবার এখানে হ্যাভ বসাচ্ছি কেন, সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করব। তো সে তার কাজ করেছে, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। এই যে ডু অর্থ করা এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা অন্য সকল মেইন ভার্বেরই মতোই কোনো সেন্টেন্সে, যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটি হচ্ছে ডু, ডাজ, ডিড, প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। কি হয় বলেন তো, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ব্যবহার, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য এগুলো মূলত ব্যবহৃত হয়। কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য মূলত এই শব্দগুলো ব্যবহার করা হয়। আমার কথা কি ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে আজকে? আচ্ছা, এই জায়গাটা দেখেন, আপনাদের যার যে সমস্যা আছে একটু এখান থেকে দেখে নিবেন। এখানে কি বলছে, কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে সেটি, এই ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, ডু, ডাজ, ডিড। আচ্ছা, নেক্সট, আমরা জানি যে টেন্সের 12 ধরনের স্ট্রাকচার আছে। কয় ধরনের স্ট্রাকচার আছে বলেন তো? 12 ধরনের। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি, তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটা কি বুঝতে পারেন, এখানে কি বলছে, বলছে যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতে অক্সিলারি ভার্ব থাকে। কেমন, এখানে আমি যদি একটা বাক্য বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেমন আই ইট রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে মেইন ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। কিন্তু আমি যদি একটা বাক্য বলি আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, এখানে খেয়াল করেন একটি অক্সিলারি ভার্ব আছে। মেইন ভার্ব হচ্ছে ইট এর সঙ্গে যুক্ত হয়েছে ইটিং, আর এখানে একটি অক্সিলারি ভার্ব আছে, সেটি হচ্ছে অ্যাম, আই অ্যাম ইটিং রাইস। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, অন্য 10টিতে অক্সিলারি ভার্ব থাকে। অন্য কয়টি ভার্ব টেন্স থাকে বলেন তো? 10টি, সেই 10টিতে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে। এছাড়া আমরা আরো একটা বিষয় জানি যে যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে সেই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে, শুধুমাত্র সেই অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দিলেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। এক্সাম্পল দেখেন একটু, এখানে কয়েকটা এক্সাম্পল একটু আমি দেখাই। যেমন আই অ্যাম ইটিং রাইস, এর নেগেটিভ কি হবে, এই যে অ্যাম নামক যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বের সাথে আমি যদি একটা নট দিয়ে দিলাম, নেগেটিভ হয়ে গেল, আই অ্যাম নট ইটিং রাইস। এই জায়গাটা দেখেন, আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, এখানে একটি মেইন ভার্ব আছে প্লেইং, আর একটি অক্সিলারি ভার্ব আছে ইজ, হি ইজ প্লেইং ফুটবল। তো এই বাক্যটাকে আমরা নেগেটিভ কিভাবে করব, হি ইজ নট প্লেইং ফুটবল। এতদিন যারা আমার ক্লাস নিয়মিত করেছেন, একটি বিষয় আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন, যে কিভাবে নেগেটিভ হচ্ছে, কিভাবে ইন্টারোগেটিভ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের বিগত ক্লাসগুলোতে খুব সুন্দর করে দেখিয়েছি। তো যারা ক্লাসগুলো নিয়মিত করেছেন তারা এখানে বুঝতে পারবেন। যেমন খুব সিম্পল একটা বিষয়, আই অ্যাম নট ইটিং রাইস, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল, দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি, ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার।
বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে মূল থিম কি বোঝাতে চাচ্ছে? এখানে বলছে যে অক্সিলারি ভার্ব থাকলে নেগেটিভ করতে গেলে সেই অক্সিলারি ভার্বের সঙ্গে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। নেক্সট, ইন দ্য সেম ওয়ে, হ্যার ইউ ক্যান সি, ইন দ্য সেম ওয়ে, আমরা জানি যে কোনো সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ যে অক্সিলারি ভার্ব আছে সেটা সবার আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে গেল। মূল যে সেন্টেন্স, ওই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকে, অক্সিলারি ভার্বের অর্থ কি বলেন তো? অনেকের কিন্তু এটা মনে থাকে না। সাহায্যকারী ক্রিয়া। তো মূল সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করার সময় সেই অক্সিলারি ভার্বটি বাক্যের প্রথমে এনে বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিভাবে একটু দেখেন, এই বিষয়গুলো একটু সবাই দেখেন। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তো এটাকে ইন্টারোগেটিভ কিভাবে করব? এই বাক্যে যে অক্সিলারি ভার্ব আছে অ্যাম, এই অ্যামটাকে আমি প্রথমে বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। অ্যাম আই ইটিং রাইস, এবং পরবর্তীতে একটা কোশ্চেন মার্ক হবে। অ্যাম আই ইটিং রাইস, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজ হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি। অর্থাৎ আমি এইখানে এই যে আমার কয়েকটা লাইন, এই যে কয়েকটা সেন্টেন্স, এখানে মূল মাত্র একটা কথা। সেই কথাটি হচ্ছে, আমরা মূল বাক্য থেকে যখন ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ করার সময় ওই বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, ওই অক্সিলারি ভার্বটি জাস্ট আমি প্রথমে এনে বসিয়ে দিলেই বাক্যটি অ্যাফার্মেটিভ থাকুক বা যা থাকুক, সেটি কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। সেই বাক্যটি কি হয়ে যাবে বলেন তো? ইন্টারোগেটিভ হয়ে যাবে। খুব সহজ কিন্তু একটা বিষয় এখানে আমি এই 5 মিনিট ধরে বুঝিয়েছি। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? আজকে পার্ট পার্ট করে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আমি এই পর্যন্ত যা বুঝালাম, এখানে কি এইটুকু বুঝতে পারছেন? দেখেন, এখানে একটু মজা করে বলি, মোবাইলে যেমন শেয়ার ইট দেখছেন, শেয়ার ইট দিয়ে আমরা একটা থেকে আরেকটাই নেই না, যে কোনো ডেটা বা ছবি বা ভিডিও। তো আপনি যেভাবে থাকুন না কেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন, যে অবস্থায় বসে আছেন, যে শুয়ে আছেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আশা করি জাস্ট ওই শেয়ার ইট দেওয়ার মতো আমি আপনাদের মাথায় আমার যে জ্ঞানটুকু আছে বা এই যে যে লেসন গুলা পড়াচ্ছি, আপনাদের মাথায় ইনপুট হয়ে যাবে। এম আই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তো এখানে কি বললাম? আই অ্যাম ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, অর্থাৎ অক্সিলারি ভার্বটা প্রথমে আনলেই আমাদের আর কোনো সমস্যা হবে না। ইউ আর ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং আ কার। আচ্ছা, পরবর্তীতে চলে আসি। এখন আমাদের ভাবতে হবে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সকল সেন্টেন্স গুলো কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। আমরা মূলত লেসনটা পড়ছি হচ্ছে ডু ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার, আজকের আমাদের দুইটা লেসন। এবার আমরা সেই লেসনের মূল জায়গায় চলে আসছি ধীরে ধীরে। এখন আমাদের ভাবতে হবে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সকল সেন্টেন্স গুলোকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারি। আমি আগেই বলেছি যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। এ কথাটা আমি ইতপূর্বে বলে আসছি। সো যখন আমরা কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের এই ডু ভার্বের সাহায্য নিতে হবে। তখন আমাদের কি ভার্বের সাহায্য নিতে হবে বলেন? ডু ভার্বের সাহায্য নিতে হবে। কেন নিতে হবে? কারণ আমি আগেই বলেছিলাম, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট দিলে যেমন নেগেটিভ, এবং অক্সিলারি ভার্বটা সবার আগে দিলে ইন্টারোগেটিভ হয়ে যায়। কিন্তু আমি যদি এমন কোনো সেন্টেন্স লিখে থাকি যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে কি করা উচিত? আমরা তো এতক্ষণ শিখলাম অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সঙ্গে নট, যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। আর ওই অ্যাম নামক অক্সিলারি ভার্বটা যখন প্রথমে দিব, অ্যাম আই ইটিং রাইস, তখন এটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিন্তু যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, সেখানে আমরা কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব? কথাটা কি বুঝতে পারছেন? সেই জায়গাটায় আমি একটু আসি, দেখেন। আই প্লে ফুটবল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এর সঠিক প্রোনাউন্সিয়েশন হবে রেস্টুরেন্ট। প্রোনাউন্সিয়েশনের উপরে আপনাদের আলাদা আলাদা ক্লাস পাবেন। আই প্লে ফুটবল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, হি রাইটস আ লেটার, আই স্পোক ইন ইংলিশ, আই স্পোক
ইন ইংলিশ। এই যে বাক্যগুলো বললাম, আই প্লে ফুটবল, এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মূল ভাব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। তো এই বাক্যে আমরা কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারি? আমি এখানে 4টা বাক্য বলেছি। আমরা দেখতে পারছি যে এই সেন্টেন্স গুলোতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এন্ড পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ডু ভার্ব ব্যবহার করবো এবং এখানে আমরা কিভাবে এই বাক্যগুলো তৈরি করতে পারি একটু দেখেন। ফার্স্ট অফ অল, এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে হলে আমাদের ডু ভার্বের সাহায্য লাগবে। প্রথম কথা হচ্ছে, এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলোকে যখন আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমার কি লাগবে? তখন আমার ডু ভার্বের সাহায্য লাগবে। দেখেন, ফার্স্ট অফ অল এই সেন্টেন্স, আমি বাক্যগুলো আবার একটু পড়ি। আই প্লে ফুটবল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, হি রাইটস আ লেটার, আই স্পোক ইন ইংলিশ। আমরা দেখতে পারছি যে এই সেন্টেন্স গুলোতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। ফার্স্ট অফ অল, এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে হলে আমাদের ডু ভার্বের সাহায্য লাগবে। যে ভার্বটির কোনো মিনিং আসে না, অনেকেই ভাবে এই ডু এর মানে হচ্ছে করা। অনেকে আমরা ভাবি এই ডু এর অর্থ কিন্তু করা, যেমন আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। আমিও কিন্তু ছোটবেলায় চিন্তা করতাম যে এখানে ডু এর অর্থ কিন্তু করা। নো, কিভাবে এখানে ডু এর অর্থ ভিন্ন হয়ে যায় একটু দেখেন। কিন্তু না, কেন না? এটির কোনো অ্যাকচুয়াল মিনিং নেই। এই ডু এর কোনো অ্যাকচুয়াল মিনিং, মেইনলি এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ বসে। আবার যখন ডাজ বসে তখন মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না। এই লাইনটা, এই সেন্টেন্সটা আপনারা একটু দেখেন। কি বললাম? আবার যখন ডাজ বসে, মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না। এটা আমি প্র্যাকটিক্যালি এখন আপনাদের এখানে লিখে দেখাবো। মেইন ভার্বটি আবার প্রেজেন্ট ফর্মে চলে আসে। মেইন ভার্বটি কোথায় চলে আসে? প্রেজেন্ট ফর্মে চলে আসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, অথবা কোনো সিঙ্গেল নেম, লাইক রহিম, করিম, সুমন, রনি ইত্যাদি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা একটু মনে রাখবেন, হি, শি, ইট, অথবা কারোর নাম। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। এবার আমরা একটু স্ট্রাকচার দেখি, এটা কিভাবে গঠন করা হচ্ছে, আমরা সেই জায়গাটা একটু খেয়াল করব। অ্যাফার্মেটিভ বাক্য আমরা তৈরি করব সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন, অ্যাফার্মেটিভ বাক্য আমরা কিভাবে তৈরি করব, আমি আপনাদের সুবিধার্থে এই গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এটা নিশ্চয়ই আপনাদের মনে হয় মোবাইল বা ল্যাপটপে যে যেভাবে ক্লাস করছেন দেখতে সুবিধা হয়, সবুজ রংটা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর নেগেটিভ যখন কি হবে? তখন নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল। দেখেন, এতক্ষণ আমি যা আপনাদের বুঝালাম তার মূল অর্থ দাঁড়ালো এই জিস্ট, এই অংশটুকু। কি বললাম? আই প্লে ফুটবল। তো আমি যদি বলি আই প্লে ফুটবল শব্দের অর্থ কি? আমি ফুটবল খেলি। তো আমি যদি বলি, এটা নেগেটিভ বললাম, আমি ফুটবল খেলি না, তখন কি হবে? আই ডু নট প্লে ফুটবল। দেখেন, এইখানে আপনারা অনেকেই, আমি মনে করতাম ছোট যখন যখন ছিলাম ইংলিশ শিখতাম, বা তখন এরকম করা যায় না, আই প্লে নট ফুটবল বা আই নট প্লে ফুটবল। আই, যেমন আই এম ইটিং রাইস, তো এখানে তো শুধু নট বসিয়েছে, আই এম নট ইটিং রাইস। আই এম নট ইটিং রাইস। তো এখানে আই নট প্লে ফুটবল দিলে কি হয় না? হয়, কিন্তু ওটা কি হয়? ভুল হয়। আচ্ছা, এইখানে কি করলাম দেখেন, আই প্লে ফুটবল এটা লিখলাম আই ডু নট প্লে ফুটবল। এই যে ডু নট, এই ডু নট আমি কোথা থেকে আনলাম, বা এখানে আমি কেন ডু নট ব্যবহার করলাম, এই জায়গাটা একটু ভালো করে দেখাই আপনাদের। দেখেন, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা সেন্টেন্স, আই প্লে ফুটবল। তো এইখানে নেগেটিভ করতে গেলে ডু নট, আর যদি এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে যেত, হি থাকতো, তখন হইতো হি ডাজ নট প্লে ফুটবল। হি ডাজ নট প্লে ফুটবল। এই জায়গাটা একটু আপনারা একটু দেখেন, আমি একটু লিখে দিই, অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন, হি প্লেস ফুটবল, PLAYS, হি প্লেস ফুটবল, FTBALL। দেখেন, হি প্লেস ফুটবল। তো
এইটা যদি আমি একটু নেগেটিভ করি তখন কি হবে? তখন হবে হি ডাজ নট, DOES, হি ডাজ নট। তখন কিন্তু আমার এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে আমি যে প্লেস ব্যবহার করেছি, এই যে এস ব্যবহার করেছি, এই এসটা থাকবে না। কেন থাকবে না? দেখেন এইখানে বলেছে যে আবার যখন ডাজ বসে তখন মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না, মেইন ভার্বটি আবার প্রেজেন্ট ফর্মে চলে আসে। তো এইখানে এই জায়গাটুকু দেখেন, এখানে হি প্লেস ফুটবল, আর এইখানে আমি যখন লিখবো হি ডাজ নট প্লেস, হবে না, ওটা মেইন V1 ফর্মে চলে আসবে, কোনো এস বা ইএস থাকবে না। বুঝতে পারছেন কথাটা? হি ডাজ নট, PLAY, হি ডাজ নট প্লে ফুটবল, FOOTBALL। আমার কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এখানে আমি যতটুকু বুঝালাম, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আমরা দেখেন গ্রামার অঙ্ক করতে গেলে যেমন সূত্র থাকে না, আমাদের এটাও কিন্তু ঠিক তদ্রূপ। এই সূত্রগুলো একটু মুখস্থ করেন, দেখবেন এই বিষয়গুলো যতক্ষণ মাথায় থাকবে আপনার গ্রামার আইটেমে কোনো ভুল হবে না। প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে, মোবাইলে অনেকেই আপনারা ফোন দিয়ে বলছেন যে স্যার, আসলে কথা বলতে গেলে আমি গ্রামার সঠিক করতে পারছি না, আমি লিখতে গেলে অনেক ভুল হচ্ছে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। আমি বা সোহাগ স্যার আপনাদেরকে যে ওয়েতে ইংলিশটা শিখাচ্ছে, আপনারা 3 মাস, মাত্র 3টা মাস ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, 3 মাস পরে আপনারা রেজাল্ট দিবেন। সোহাগ স্যারের 62 নাকি 63 সম্ভবত, যাই হোক 62 মনে হয়, 62টা ব্যাচ উনি পার করে দিয়েছেন। সেই করোনাকালীন সময় থেকে শুরু করেছে। আসলে বিষয়টা ভাবলে অবাক লাগে। তো বিশ্বের বিভিন্ন প্রান্তে, কানাডা, USA, সাইপ্রাস, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অনেক দেশে সোহাগ স্যারের ছেলেমেয়েরা তারা আইএলটিএস করে, এবং অনেক দেশে প্রবাসী থেকে আপনাদের এই ব্যাচের সঙ্গে 2জন ভর্তি হয়েছে আমেরিকা থেকে, একজন কানাডা থেকে, একজন সম্ভবত সে অস্ট্রেলিয়া থেকে, একজন সাইপ্রাস থেকেও ভর্তি হয়েছে আজকে। তো আসলে ইংলিশটা, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের নিজেদের কারণে আমরা কঠিন করে ফেলি। আসলে এখানে কিন্তু স্যার একটা কথা বলে না, কোনো রকেট সায়েন্স। আপনি জাস্ট একটু মনোযোগী হবেন, কথাগুলো মেনে চলবেন, গ্রামাটিক্যাল আইটেম গুলো একটু ভালো করে ফলো করবেন, দেখবেন ইউ উইল বি এক্সপার্ট ইন ইংলিশ উইদিন 3 মান্থস, আই বিলিভ ইট। সো এই পর্যন্ত আমি কি বুঝালাম? এখানে এইটুকু বুঝিয়েছি যে এই ডাজ এর ব্যবহার এবং ডু এর ব্যবহার কোথায় করতে হয়। তবে এইখানে যেমন আমি লিখলাম আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, এখানে এই যে মাত্র ডু শব্দটা, এই ডু এর স্পেশাল কিন্তু কোনো মিনিং নাই, এই ডু এর কিন্তু স্পেশাল কোনো মিনিং এখানে হয় না। কিন্তু আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, এই ডু কিন্তু এখানে মেইন ভার্ব। এই ডু এখানে কি ভার্ব বলেন তো? মেইন ভার্ব। কিন্তু এইখানে যখন লিখলাম আই ডু নট ডু দা ওয়ার্ক অথবা হি ডু নট প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, এই ডু এর কিন্তু এখানে বিশেষ কোনো অর্থ হয় না। আমার পড়ানো কি বোঝা যাচ্ছে? তারপর কি লিখলাম? হি ডাজ নট প্লে ফুটবল, দে ড্র আ পিকচার, দে ডু নট ড্র আ পিকচার। দেখেন এইখানে এই যে ডু নট, এই বাক্যে আমি কি ব্যবহার করেছি? ডু নট। এই ডু এর কিন্তু কোনো অর্থ হয় না এই জায়গায়, এটা জাস্ট হেল্প করার জন্য এসেছে। ইউ ইট রাইস, ইউ ডু নট ইট রাইস। এবার দেখি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়? হি প্লেস ফুটবল, এই বাক্যটা দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। কিন্তু এখানে হি ডাজ নট প্লে ফুটবল, এই জায়গাটার এস বা ইএস কিছুই হবে না, এখানে মূল ফর্ম বসবে। কেন বসবে তাও আমি কিন্তু উপরে ব্যাখ্যা দিয়েছি। হি ডাজ নট প্লে ফুটবল, যখনই আপনি এই ডাজ বা এই ডাজ নট দিবেন, তখন এই মূল ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস যুক্ত হবে না। শি সিংস আ সং, শি ডাজ নট সিং এ সং। রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজ নট ড্র আ পিকচার। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস হয়, কিন্তু নেগেটিভ করার সময় ডাজ এর ব্যবহার, এবং এই ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ওই ইয়েসটাও বসে যাওয়া। এই কারণে মেইন ভার্বের সাথে আর এস বা ইয়েস থাকে না। আবার একটু জায়গাটা খেয়াল করেন, তাহলে আমরা দেখলাম এই যে এখানে যেমন আমি লিখেছি হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল, অর্থাৎ ওই এসটা কিন্তু ডু এর সঙ্গে বসে গিয়েছে, ডু যোগ ইএস সমান সমান ডাজ হয়েছে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, এইখানে দেখেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্টটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেই ব্যাখ্যাটা নিচে কিন্তু আবার দিয়েছে, উপরে দিয়েছে একবার, এখানে একবার দিয়েছে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু নেগেটিভ করার সময় ডাজ এর ব্যবহার। এই ডাজ মানে হচ্ছে ডু ভার্বের ওই ইএসটাও বসে যাওয়া। এই কারণে মেইন ভার্বের সাথে আর ইএস থাকে না, অর্থাৎ ভি ওয়ান ফর্ম প্রেজেন্ট ফর্ম বসে। যেমন এইখানে পেলে বসিয়েছি, এখানে আর আমি প্লেস কিন্তু বসাইনি। এবার আমরা দেখব এই সেন্টেন্স গুলো কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ করার জন্য শুধুমাত্র এই ডু ডাজ ভার্বটা সেন্টেন্সের সবার শুরুতে নিয়ে আসলেই হয়ে যাবে। এই যে ডু বা ডাজ, এটা আমরা কোথায় নিয়ে আসবো? এটা আমরা জাস্ট সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। দেখেন এইখানে কিন্তু আপনাদেরকে আমি বেশ কয়েকবার পড়িয়েছি যে এই ডু ডাজ এর যে ব্যবহারটা, এই ডু ডাজ এর ব্যবহার কিভাবে আমরা করব। আমরা সব জায়গায় বলেছিলাম, যেমন একটি বাক্য দিয়ে চারটি বাক্য আপনাদেরকে পড়ানো শিখিয়েছি। সেই চারটি বাক্য কি কি? সেই চারটি বাক্যের ভিতরে আছে যেমন একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একটি হচ্ছে নেগেটিভ, একটি হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো যেমন আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। তো এটা বাদে যদি আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য বলি, যেমন আই অ্যাম ইটিং রাইস, এর নেগেটিভ কি হবে? আই অ্যাম নট ইটিং রাইস। ওই অ্যাম এর সঙ্গে নট বসিয়ে দিলে হবে, অক্সিলারি ভার্বের সঙ্গে নট বসিয়ে দিলে নেগেটিভ হবে। ইন্টারোগেটিভ কিভাবে করব? ওই যে অক্সিলারি ভার্বটা ওইটা প্রথমে আনলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস। এখানে ঠিক তদ্রূপ দেখেন, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। তো আমরা উপরে নিশ্চয়ই জেনে এসেছি যে যেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে ডু বা ডাজ আনতে হয়। তো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এইটার ইন্টারোগেটিভ কিভাবে করব? ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? দে ড্র এ পিকচার, তারা একটি ছবি আঁকে, এটা কিভাবে করব? ডু দে ড্র এ পিকচার। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। তো এইখানে দেখেন কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জায়গায় কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আমার নেই। তো এখানে আমরা কি করব? আমাদের রুল বলছে যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ডু বা ডাজ, আর পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ডিড ব্যবহার করতে হয়। ক্লিয়ার? তাহলে কি হলো? ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? আই রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার। হি প্লেস ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। দেখেন আমি যেভাবে বুঝাচ্ছি, আমার মনে হয় না আপনাদের কোনো কোয়েশ্চেন থাকার কথা। যদিও কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করবেন। তো যদি একটু মন দিয়ে শুনেন, তাহলে আমার মনে হয় আপনাদের এই ডু ভার্বের যত জড়তা আছে সব আপনাদের দূর হয়ে যাবে। এবার আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু ভার্বের ব্যবহার। এবার দেখব পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু ভার্বের ব্যবহারটা আমরা কিভাবে করব। আমি আগেই বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করতে হয়। এই ডু ভার্বের ভি টু ফর্ম ডু, আমি আপনাদের পাঁচটি ফর্ম দেখিয়েছি। কি কি বলেন তো? ডু, ডিড, ডান, ডুইং, এন্ড ডাজ। তো এখানে আমরা কি করব? এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এন্ড সিঙ্গুলার আর প্লুরাল যে পার্সনের সাবজেক্ট হিসেবে বসে না কেন, এই সাবজেক্টের পর সবসময় ডিড বসবে। এই পাস্ট ইনডেফিনিট টেন্সের অতি সহজ একটা রুল হচ্ছে, এখানে যেমন প্রেজেন্ট টেন্সে আমরা ডু বা ডাজ ব্যবহার করেছি, ডু নট বা ডাজ নট ব্যবহার করেছি, পাস্ট টেন্সের সহজ এই কারণে এখানে শুধুমাত্র ডিড এর ব্যবহার করতে হবে, অথবা ডিড নট এর ব্যবহার করতে হবে। নেগেটিভ হলে ডিড নট। এছাড়া আমরা জানি যে ডিড হচ্ছে ডু এর ফার্স্ট ফর্ম। এই কারণে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের মেইন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকে না, ওটা রুট ফর্ম প্রেজেন্ট অর্থাৎ বি অন ফর্মে চলে আসে। এই জায়গাটা আবার একটু খেয়াল করেন কি বলছে। এছাড়া আমরা জানি যে ডিড হচ্ছে ডু এর ফার্স্ট ফর্ম, ডিড হচ্ছে ডু এর ফার্স্ট ফর্ম। এই কারণে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের মেইন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকে না। মেইন ভার্বটা কোন ফর্মে থাকে না? পাস্ট ফর্মে। কেন থাকে না? কারণ আমি এখানে ডিড ব্যবহার করতেছি। ওই যে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তখন ওই ডিড ব্যবহার করলে আমরা সবসময় ছোটবেলা থেকে একটা কথা পড়ছি না, যে কোনো সেন্টেন্সে যদি ডিড বসে তাহলে তার মূল ভার্বটি পাস্ট প্রেজেন্ট ফর্মে চলে আসে। কেন চলে আসে? এই কারণে, কারণ ওই ডু ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড।
তো ডাবল ফার্স্ট ফর্ম বসানো যায় না। এই জন্য একটি রুট ফর্মকে, অর্থাৎ আমাদের যে বেস ফর্ম, ডিড ব্যবহার করলে ওই ফর্মটা কিন্তু মেইন ফর্মে অর্থাৎ V1 ফর্মে চলে আসবে। এম আই রাইট? আচ্ছা, পরবর্তীতে দেখি স্ট্রাকচার। অ্যাফার্মেটিভে কি হবে? সাবজেক্ট, একটু ভালো করে এখানে নিবেন, সাবজেক্ট প্লাস পাস্ট অর্থাৎ V2 ফর্ম প্লাস অবজেক্ট। নেগেটিভ করতে গেলে কি হবে? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 ফর্ম প্লাস অবজেক্ট। আর ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল দেখেন, আই প্লেড ফুটবল। হ্যার ইউ ক্যান সি আই প্লেড ফুটবল। তো যখন আমি এটা নেগেটিভ করব, তখন কি হবে? আই ডিড নট প্লে ফুটবল। এই দেখেন, এই ব্যাখ্যাটুকু দেখেন, এই যে ডিড নট যখন বসাবো, এই ডিড নট যখন আমি লিখে দিলাম, তখন কিন্তু এই মেইন ফর্মটা, মেইন ভার্বের যে ফর্ম, এটা V1 ফর্ম। আই ডিড নট প্লেড ফুটবল হবে না, আই ডিড নট প্লে ফুটবল। কেন এখানে প্লে হবে তার ব্যাখ্যা এই জায়গায় কিন্তু দিয়ে দিয়েছে, যে এই যে ডিড, এই ডিডটা এখানে ডু ভার্বের V2 ফর্ম, আই প্লেড ফুটবল। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে একটা V2 ফর্ম, পাস্ট ফর্ম আমি বসিয়ে দিয়েছি, তো এখানে আরেকটা পাস্ট বসানো যায় না। এজন্য আই ডিড নট প্লে হবে। অনেকে কিন্তু এখানে আই ডিড নট প্লেড ফুটবল এমনটা আমরা লিখি, অনেকের খাতায় এটা দেখছি। তো এখানে কিন্তু এটা ভুল হবে। এটা কি হবে? আই ডিড নট প্লে ফুটবল। ডিড আই প্লে ফুটবল? ডিড আই প্লে ফুটবল, দেখেন যখনই আপনি ডিড ব্যবহার করবেন, তখন মেইন ভার্বের আপনার V1 ফর্ম ব্যবহার করতেই হবে। হি ড্রিউ আ পিকচার, হি ডিড নট ড্র। এই দেখেন, তখন আর ড্রিউ থাকবে না। তখন কি হবে বলেন তো? তখন কিন্তু এই ড্র হয়ে যাবে। তখন কি হবে? ডিড ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম বলবে। ডিড হি ড্র এ পিকচার? এই ধরনের সেন্টেন্স ছাড়াও আমরা জানি যে আরো দুই ধরনের সেন্টেন্স করা যায়। একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এবং আরেকটি হচ্ছে WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনাদেরকে আমি গতকাল বা তার আগের ক্লাসেও কিন্তু আমি এই বিষয়গুলো দেখিয়েছি। কোন বিষয়গুলো বলেন তো? নেগেটিভ ইন্টারোগেটিভ এবং WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ এবং WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব, এই বিষয়গুলো কিন্তু আপনাদের বিগত ক্লাসগুলোতে আমি খুব সুন্দর করে দেখিয়েছি, আজকেও আমরা একটু দেখব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড WH ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন, দে ড্রোভ এ কার, তারা একটি গাড়ি চালিয়েছিল। দে ডিডন্ট ড্রাইভ এ কার, এখানে ড্রাইভ কেন হবে আমি এতক্ষণ ব্যাখ্যা দিয়েছি। তারা গাড়ি চালায়নি। তারা কি গাড়ি চালায়নি, বা তারা গাড়ি, ডিড দে ড্রাইভ এ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? বাংলাটা এমন হবে, তারা কি গাড়ি চালিয়েছিল? কাল, তারা কি গাড়ি চালায়নি, এটা হবে তারা কি গাড়ি চালায়নি। ডিডন্ট দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালায়নি, বা তারা কোথায় গাড়ি চালিয়েছিল। এখানে একটু বাংলাটা স্যার আমি একটু মিস্টেক হয়েছে। তারা কোথায় গাড়ি চালিয়েছিল? হোয়ার ডিড দে ড্রাইভ এ কার। এই দেখেন, সেই WH যুক্ত ইন্টারোগেটিভ। এটা যদি আমি হোয়ার বাদ দিয়ে বলি কেমন হবে? ডিড দে ড্রাইভ এ কার, তারা কি একটি গাড়ি চালিয়েছিল? ডিড দে ড্রাইভ এ কার, তারা কি একটি গাড়ি চালিয়েছিল? কিন্তু আমি যদি এখানে সর্বপ্রথমে WH একটা ওয়ার্ড নিয়ে আসলাম, হোয়ার, হোয়ার ডিড দে ড্রাইভ এ কার, হোয়েন ডিড দে ড্রাইভ এ কার, হোয়াই ডিড দে ড্রাইভ এ কার। এভাবে আপনারা নিজেরা তৈরি করবেন, দেখবেন ইংলিশে অতি দ্রুত ডেভেলপমেন্টটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তারপরে দেখেন, সেই একই কথা আমি বললাম, তারা কোথায় গাড়ি চালিয়েছিল, তারা কেন গাড়ি চালিয়েছিল, হোয়াই ডিড দে ড্রাইভ এ কার। তারা কখন গাড়ি চালিয়েছিল, হোয়েন ডিড দে ড্রাইভ এ কার। তারা কেন গাড়ি চালায়নি, হোয়াই ডিডন্ট দে ড্রাইভ এ কার। এইগুলো ছিল সমস্ত প্রকার ডু ভার্বের ব্যবহার। আশা করি আপনাদের সমস্ত কনফিউশন এখন ক্লিয়ার হয়েছে। এইভাবে সেন্টেন্স গুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আমি এখানে যে কথাগুলো আপনাদেরকে বুঝালাম, এখানে কোনো একটি সেন্টেন্স আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে, আমি এমন ভাবে কোনো কথা বলিনি। আমার কথাটা কি আপনারা কি বুঝতে পারছেন? আমি এখানে ডু ভার্বের এই পর্যন্ত যা যা বুঝালাম, আপনারা সবাই প্লিজ সবাই কথা বলে উঠবেন না, সবাই কথা বলবেন না, কাইন্ডলি সবাই কথা বলবেন না। এখানে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আমি জাস্ট তাদের কাছেই আসবো। সবাই কথা বলে উঠলে আমার ক্লাসটা কন্ডাক্ট করতে একটু সমস্যা হয়। প্রথমে তানিয়া ইসলাম, আপনি বলেন আপনার কোনো সমস্যা বা প্রশ্ন ডু ভার্ব সম্পর্কে যদি থেকে থাকে, আপনি বলেন। আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তানিয়া ইসলাম।
মনি আক্তার, আপনি বলেন আপনার কোনো সমস্যা আছে ডু ভার্ব সম্পর্কে? এমডি বায়েজিদ, আপনার কোনো সমস্যা আছে? দেখেন, এইটা আমি আবারও আপনাদের বুঝাবো। আমি সোহাগ স্যার আসলে উনি অনেক ব্যস্ত থাকে। আমি আপনাদের এই বেসিক ক্লাসগুলো, যদি আপনারা কেউ বলেন যে স্যার আমি এই ক্লাসটা বুঝিনি, আপনাদের জন্য সোহাগ স্যার আপনাদের অ্যাডভান্স ক্লাসগুলো নেওয়ার পরে আমি আবারও আপনাদের জন্য এখানে ক্লাস নেওয়ার জন্য ব্যাক করব। কোনো একটি ক্লাসও আপনাদের সমস্যা থাকবে এইভাবে ছেড়ে দিব না। এবং আপনাদের প্রত্যেকটা ক্লাস আমি হাতে ধরে আমার ইচ্ছা মতো আমার সময় মতো আমি আপনাদেরকে মানে কোর্স শেষেও আমি আপনাদের সঙ্গে থাকবো, যদি আপনারা আমার সঙ্গে থাকেন। এই ডু ভার্বের ব্যবহারের পরে একটু পরেই মানে এখনই আপনাদেরকে আমি হ্যাভ ভার্বের ব্যবহারটা শিখাবো। এবং এই ডু ভার্বের থেকেও ইম্পর্টেন্ট হবে হ্যাভ ভার্বের ক্লাসটা। তো আমি আরেকটু কথা বলি। হানিফ, হানিফ খান, আপনার কোনো সমস্যা আছে এই ডু ভার্ব সম্পর্কে? ধন্যবাদ। আসলে এই ফিডব্যাক গুলো যখন পাই তখন নিজের কাছে খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? যে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাতে পারছি, এটা শিখাতে পারছি। হ্যাঁ, একটু একটু পরে নিচ্ছি, আমি সবার কাছে একটু যাই, আপনার কথাটা মনে রাখেন, একটু পরে বলবেন। নরোত্তম দাস, আপনি বুঝতে পারছেন? এই যে ডু ভার্বের ব্যবহারটা শিখালাম। শাহিনুর ইসলাম। আচ্ছা, নিজে চর্চা করার সময় যখন সমস্যা হয় আমাকে নক করবেন। আমি ফ্রি থাকলে আমি তো অনেককে, আমি সারা দিন কিন্তু আপনাদের জন্যই আমার যে সময়টা আমি এটা দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে সকাল 11টার পর থেকে। হুম, পাবেন পাবেন অবশ্যই। শোনেন, এগুলো সবই স্যারের মাথায় আছে। আপনারা সম্ভবত আর 5 থেকে 6টা ক্লাস করার পরেই কনভারসেশন গ্রুপটা আপনাদের জন্য ওপেন করে দেওয়া হবে। না না না, শোনেন, সবকিছুরই একটা সময় আছে, ঠিক আছে? আপনাদের এখনই যদি কনভারসেশন গ্রুপটা এখানে ওপেন করে দেয়, অনেক সমস্যা আছে। এমনও হয়েছে যে আপনাদের কনভারসেশন গ্রুপ করে দিলে অনেকে ওইখানে পার্সোনাল কথা অনেক কিছু আছে, সেগুলো সোহাগ স্যার আপনাদেরকে বুঝবে। এবং সম্ভবত উইদিন 1 উইক, 1 সপ্তাহের ভিতরে আপনারা কনভারসেশনের গ্রুপতে জয়েন হতে পারবেন। তো এখানে দেখেন, ডু ভার্বের পরে আমি আপনাদেরকে প্লিজ হ্যাভ ভার্বটা একটু পড়িয়ে আসি, তারপর আপনার আবার আমি আনমিউট করে দিব, সবার সঙ্গে কথা হবে, কোনো প্রশ্ন থাকলে তখন বলবেন। থ্যাংক ইউ। দেখেন, আমরা এখন চ্যাপ্টার 13, নাও উই উইল ডিসকাস অ্যাবাউট হ্যাভ ভার্ব ইন দ্য চ্যাপ্টার 13। দ্য ইউজ অফ হ্যাভ ভার্ব প্লেস এ ভাইটাল রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। If you want to make a normal sentence or primary level sentence, you must need the help of have verb. Without helping of have verb, you cannot make sentence clearly. So have verb plays an important role in English language. Verb is called the soul of English sentence of a sentence. If you don't know the use of verb, you will not be able to make a sentence correctly. So you must know the rules of verbs. আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা আরো একটু অ্যাডভান্স লেভেলে যান, আপনাদের সাথে আমি ইংলিশে ক্লাসগুলো নিব। যত কথা আছে সব ইংলিশে বলবো, দেখবেন। আর আমাদের যে বাঙালি যে টোন, আমাদের যে অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টে কথা বলবো, আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে। আমি আজকেও কি জানি ফোন দিয়েছিলেন কোহিনূর বেগম না কি জানি, সিলেট থেকে একজন। তো আমি বললাম, তাকে একটা উপদেশ দিয়েছি যে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, আপনার ছেলে বা আপনার হাজব্যান্ড বা আপনার ফ্যামিলি মেম্বার যারাই থাকুক, সবার সঙ্গে ইংলিশে বলার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশে থাকি, আমরা বাঙালি পরিবেশে থাকি, আমাদের সারাদিন 24 ঘন্টার ভিতরেও কেউ আমাদের সঙ্গে একটি একটি মাত্র ওয়ার্ড ইংলিশে বলে না। তো আমরা কি করে ইংলিশ শিখবো? কিন্তু এখানে আমাদের নিজেদেরকে ঘরের ভিতরে একটা ইংলিশের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এটা যদি পারেন, দেখবেন ইংরেজি শেখার জন্য আপনার অনেক হেল্পফুল হবে। আমার কথাটা কি আপনাদের ভালো লাগে? আপনারা যখন ভাত খেতে যাচ্ছেন, রাতে একটু পরে সবাই ভাত খাবেন, কারা হয়তো খাওয়া হয়ে গেছে। তো যখন ভাত খেতে যাবেন বলবেন, বা খাচ্ছেন বলবেন, আই এম ইটিং রাইস। আফটার ইটিং রাইস, আই উইল ওয়াচ টিভি, দেন আই উইল গো টু বেড। এমনি করে করে আপনারা ইংলিশ চর্চা করবেন, ইংলিশে বলবেন, নিজের সঙ্গে নিজে ইংলিশে কথা বলবেন। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, একা একা নিজের সঙ্গে নিজে ইংলিশ বলবেন। লোকে হয়তো আপনাকে প্রথমে একটু পাগল টাইপের বলবে, কিন্তু দেখবেন পরবর্তীতে তারাই আপনাকে স্যালুট দিবে।
যাক, তাহলে আমরা মেইন লেসনে চলে আসি। ইউজ অফ হ্যাভ ভার্ব। আজ আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ ভার্বের ব্যবহার শিখব। অলরেডি আমরা ডু ভার্ব শিখে এসেছি, কারণ আমরা জানি যে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। এই লাইনগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমি এগুলো আপনাদেরকে একটু পড়িয়ে দেই। এখানে কি বলছে? আজ আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ ভার্ব, তিনটি ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, এন্ড হ্যাড। আমার সঙ্গে বলেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। এইগুলো কখনো মেইন ভার্ব হিসেবে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কি হয়? কখনো মেইন ভার্ব হিসেবে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো মেইন ভার্ব হিসেবেও অর্থ দিয়ে থাকে। মেইন ভার্ব হিসেবে হ্যাভ ভার্বের ব্যবহার আমরা সকলে জানি যে হ্যাভ এর অর্থ হচ্ছে আছে। যেমন আমার একটি কলম আছে, কি হবে? আই হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। তাহলে এখানে হ্যাভ এর অর্থ কি দাঁড়ালো? হ্যাভ এর অর্থ দাঁড়ালো হচ্ছে, হ্যাভ শব্দের অর্থ আছে। আমরা অনেকে এটাও জানি যে হ্যাজ শব্দটা ব্যবহৃত হয় যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা ছোটবেলা থেকে এটা শিখে আসছি না, যে হ্যাজ শব্দটা ব্যবহৃত হয় যখন সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর হ্যাড এর অর্থ হচ্ছে ছিল। হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন ভার্বের তিনটা ফর্ম, ভি 1, ভি 2, ভি 3, আবার ভি 4 আর ভি 5। দেখেন, আমি প্রথমে একটু আগে আপনাদের ডু ভার্বের যেমন 5টি ব্যবহার শিখিয়েছি, এখানেও কিন্তু সেই 5টি ব্যবহার আপনারা একটু খাতায় লিখে নেন। আমি আপনাদের অনেককেই বলেছি যে আমার ক্লাসটা যখন আপনারা করবেন, হাতের কাছে যদি সম্ভব হয় একটু খাতা আর একটু কলম নিয়ে বসবেন। তো আপনারা চট করে এই জিনিসটা একটু লিখে ফেলতে পারেন। হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, আর হ্যাজ। আমি আপনাদের ক্লাসের শুরুতে একটি কথা বলেছিলাম, ডু ভার্বের থেকেও হ্যাভ ভার্বটা বেশি মজার। কেন বলছিলাম? আমি ধীরে ধীরে সেই জায়গাটায় প্রবেশ করছি। হ্যার ইউ ক্যান সি হ্যাভ, এই হ্যাভ এর ভি 2 হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপেল অথবা ভি 3 ফর্ম হচ্ছেও হ্যাড। কি দাঁড়ালো? হ্যাভ, হ্যাড, হ্যাড। আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং, আর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। থার্ড পারসন ফর্ম কি হবে বলেন তো? হ্যাজ। হ্যাভ এর ভি 2 হচ্ছে হ্যাড, ভি 3 হচ্ছে হ্যাড, আর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং, আর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এই বিষয়টা ভালো করে মাথায় একটু ছবি তুলে নেন। আমি নিচের যে ক্লাসগুলো নিব সেখানে প্রত্যেকটা ভালো করে আমি দেখিয়ে দিব। কি পেলাম? হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। নেক্সট, ফর এক্সাম্পল, আই হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে। আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। আমার একটি কলম ছিল, তখন কি হবে? আই হ্যাড এ পেন। আমার একটি কলম ছিল, তখন কি হয়ে যাবে? আই হ্যাড এ পেন। এই বিষয়টা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন এই জায়গায়। আই হ্যাভ, আর এর পাস্ট ফর্ম তখন কি হয়ে গেল? হ্যাড। আই হ্যাভ হ্যাড মাই ডিনার। এই বাক্যটা দেখেন, আমি বলছিলাম খুব মজা হবে, কিন্তু ক্লাসটায় খুব মজা হবে। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, কি আপনাদের কাছে শুনতে একটু কেমন লাগছে না? আই হ্যাভ হ্যাড মাই ডিনার। এখানে কেন হ্যাভ হলো আর কেন হ্যাড হলো? দেখেন, এখানে হ্যাভ মানে কিন্তু নিয়েছি বা খেয়েছি। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, অর্থাৎ এই বাক্যটার অর্থ কি দাঁড়ায় জানেন? কেউ বলতে পারবেন? আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করেছি। আমি আমার ডিনার করেছি, এই হ্যাভটা কিন্তু আই হ্যাভ। এই দেখেন, এই জায়গাটা আমি আপনাদের একটু ভালো করে বোঝাই, লিখে দিচ্ছি। আই হ্যাভ হ্যাড মাই ডিনার। যেমন আমি লিখলাম, আই হ্যাভ ইটেন রাইস। ইএ টি ই এন, ইটেন, RICE। দেখেন, আই হ্যাভ ইটেন রাইস, কি এমনটি লেখা যায় না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য লিখলাম, আই হ্যাভ ইটেন রাইস। তো এই জায়গায় যেমন আমি হ্যাভ ব্যবহার করেছি, সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন, তাই এখানে হ্যাভ বসেছে। আর আমরা জানি হ্যাভ বা হ্যাজ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসলে পরবর্তীতে ভি 3 ফর্ম বসে। তো এখানে ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি বা খাইয়াছি। এই উপরের সেন্টেন্সটাও ঠিক একই সেন্টেন্স, আই হ্যাভ হ্যাড মাই ডিনার। তো আই এর পরে এখানে সাবজেক্ট অনুসারে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বসে, আই হ্যাভ। আর যখনই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটি ফর্ম ব্যবহার করতে হয়, তখন ভার্বের ভি3 অপশনটা বসে। এই জায়গাটা আপনাদের অনেকেরই ক্লিয়ার হয়নি, আমি আরেকটু বলি। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, তো আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা চিহ্ন যেটাকে অক্সিলারি ভার্ব বসে, আই হ্যাভ। আর এরপরে যখন এখানে হ্যাড মানে কি, হ্যাভ মানে কিন্তু পাওয়া, খাওয়া। হ্যাভ এর কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় 30 রকমের মিনিং দেয়, এটা আপনারা ভালো ভালো গ্রামার বইতে পাবেন। তো আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এখানে হ্যাড মানে হচ্ছে খাওয়া, মানে গ্রহণ করা। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করেছি, খেয়েছি। আর এর সামঞ্জস্য রেখে নিচে আমি একটি উদাহরণ লিখলাম, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। কেন লিখলাম? আই হ্যাভ, এই হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই ইট হচ্ছে মেইন ভার্ব। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড যখনই ব্যবহার করব তখন কিন্তু মূল ভার্বের ভি3 ফর্ম হবে। তাই এখানে ইটেন হয়েছে, আই হ্যাভ ইটেন রাইস। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছেন? নোট, আমাদের মনে রাখতে হবে যে মেইন ভার্ব হিসেবে হ্যাভ এর যখন ব্যবহার হবে তখন এর অনেকগুলো অর্থ হয়ে থাকে। দেখেন আমি কেবল কিন্তু এই জায়গাটা বলেছি আপনাদের, যে যখন আমরা এই হ্যাভ, হ্যাভ এর কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30 রকমের অর্থ পাওয়া যায়। স্যার কিন্তু এখানে সেটি লিখেছে। আমাদের মনে রাখতে হবে যে মেইন ভার্ব হিসেবে হ্যাভ এর যখন ব্যবহার হবে তখন এর অনেকগুলো অর্থ হয়ে থাকে। এই দেখেন, স্যার এখানে লিখে দিয়েছেন, এর কিন্তু অনেকগুলো অর্থ হয়ে থাকে। যদিও আমরা জানি হ্যাভ এর অরিজিনাল মিনিং হচ্ছে আছে, আমরা বেশিরভাগ স্টুডেন্ট জানি হ্যাভ এর অরিজিনাল মিনিং কিন্তু আছে, কিন্তু আসলে হ্যাভ এর অর্থ কি আছে? তার উদাহরণ তো আপনারা এই বাক্যের ভিতরে পেয়েছেন। হ্যাভ এর অর্থগুলো হচ্ছে কি দেখেন, আমি বলেছিলাম না হ্যাভ এর ক্লাসটা অনেক মজা হবে, ডু বার হ্যাভ বার। দেখেন কেন মজা হবে এই বিষয়টা একটু খেয়াল করে পড়েন। যার যার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওনারশিপ। ওনারশিপ মানে কি বলেন তো? মালিকানা। উই হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি আছে। এই গাড়ির মালিক কারা? আমরা দুই বন্ধু বা তিন বন্ধু। তাই বলছে উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে। যখন রিলেশনশিপ হবে তখন কি হবে? করিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড টু কিডস, করিমের স্ত্রী আছে এবং তার দুইটা সন্তান আছে, বাচ্চা আছে, কিড। তো রিলেশনশিপ এখানে বোঝাচ্ছে। আচ্ছা, ফিচার, বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক কেমন হয়? রুমা হ্যাজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, রুমার সুন্দর একটি গানের গলা আছে, তার একটা একটা বৈশিষ্ট্য। ইলনেস যদি বোঝায় তখন হ্যাবের ব্যবহার হয়। দেখেন আমি তো বলেছি হ্যাবের 30 রকমের অর্থ দেয়, তো এখানে ইলনেস এর ভিতরেও কিন্তু হ্যাবের একটা অর্থ। আই হ্যাভ এ রিয়েলি ব্যাড হেডেক টুডে, আই হ্যাভ এ রিয়েলি ব্যাড হেডেক টুডে, অর্থাৎ আজ আমার প্রচন্ড মাথায় ব্যথা করছে। এখানে হ্যাভ মানে কিন্তু আমার ইলনেস কে বোঝাচ্ছে। যখন এক্সপেরিয়েন্স বোঝাবে কি হবে? আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট টাইম এট দ্য পার্টি। দেখেন এক্সপিরিয়েন্স একটা অভিজ্ঞতা বোঝাচ্ছে। আজকে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা ক্লাসে যারা আছেন লিভ দিবেন না প্লিজ। এই ক্লাসগুলো চলে গেলে পরবর্তীতে কিন্তু পাবেন না। কথা বলতে আসলে অনেক কষ্ট হয়। আপনারা কোথাও কোনো ক্লাস যারা নেন, যদি কোনো টিচার এখানে অনেকেই আছেন, আপনারা বুঝতে পারেন যে কথা বলতে গেলে কতটা কষ্ট লাগে। তো এই বিষয়গুলো অনেক কষ্ট করে আপনাদের বুঝাচ্ছি, আপনারা কেউ লিভ নিবেন না। আর যতটুকু সময়, বেশিক্ষণ হয়তো থাকবো না, এই ক্লাসটা যতক্ষণ থাকে ততক্ষণই আপনাদের সঙ্গে থাকবো। এই হ্যাবের ব্যবহারটা একটু দেখে যান। আমরা ওই যে কেবল কে জানি বলছিলেন যে স্যার এই যখন বুঝাচ্ছেন তখন তো বুঝি, ক্লাস অফ করার পরে আর কিছু মাথায় ঢোকে না, যখন লিখতে যাই তখন পারি না। কিন্তু এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবেন। সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই। এগুলো তো বলা মানে আপনাদেরকে আরো ছোট করা হয়ে যায়, আপনারা সবাই জানেন এই কথাগুলো, মোটিভেশনাল কথা। সফলতার কিন্তু শর্টকাট কোনো রাস্তা নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে যারাই এসেছেন সবাই ইংরেজি শেখার জন্য সোহাগ স্যারের ইংলিশ কোর্সে ভর্তি হয়েছেন। কিন্তু আপনাদের যার যার কাজ, আপনারা এক একজন বিভিন্ন দায়িত্বে আছেন, কর্মরত আছেন। তারপরও আমি বলবো এই ক্লাস রেকর্ডটা শুনবেন, বাসায় একটু সময় দিবেন, অফিসে যখন সময় পাবেন একটু সময় দিবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সত্যিই বলছি আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। স্যার অনেক ব্যস্ত মানুষ, সোহাগ স্যার, তার ব্যস্ততার ভিতরেও আপনাদের যে বইটা লিখছে, যারা বইটা হাতে পেয়েছেন আপনারা অনেকেই ফিডব্যাক দিয়েছেন যে স্যার আসলে অতুলনীয়, বইটা আনপ্যারালাল। তো বইটা যারা নিতে চান অর্ডার করে একটু নিবেন, পড়ে দেখবেন। আপনাদের অনেক সময় আমার রেকর্ড ক্লাস শোনারও সময় হয় না, কিন্তু এই বইটা যদি আপনার সামনে থাকে অফিসে বা বাসায়, আপনি যদি প্রতিদিন একটি মাত্র পৃষ্ঠা করেও পড়েন, তো দেখবেন আপনার ইংলিশে অনেক ডেভেলপ হচ্ছে।
বইটা 400 পেজ। তো আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়লে 1 বছরে আপনার বইটা কমপ্লিট হয়ে যাবে। 1 বছর পরে আমি আশা করি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন। তো এক্সপিরিয়েন্সে কি বলছে? আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট টাইম এট দ্য পার্টি। ইটিং বা ড্রিঙ্কিং কি হবে? মাই কলিগস ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ এট 1 p.m. দেখেন সুন্দর একটি হ্যাবের ব্যবহার। মাই কলিগস অর্থাৎ আমার কলিগ, আমার সহকর্মী বৃন্দ, ইউজুয়ালি হ্যাভ মানে খায় বা গ্রহণ করে, লাঞ্চ এট 1 p.m. আমার সহকর্মী যারা আছে এরা দুপুর 1টার সময় তারা লাঞ্চ করে। এখানে হ্যাবের অর্থ কিন্তু খাওয়া বা গ্রহণ করা। তো এই পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে বুঝালাম, আপনারা কি বুঝতে পারতেছেন? আমার কথা ক্লিয়ার বোঝা যায়? ক্লাস এনজয় করতে পারছেন? আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে দিয়ে রেখেছি। আপনারা 24 আওয়ার্স ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, ওকে? তো হ্যাবের ব্যবহার আরো সামনে আছে, এই ক্লাসগুলো একটু করতে থাকেন। এখানে কি আছে দেখেন। এই হ্যাবের যে 6 প্রকারের ব্যবহারের কথা বলা হয়েছে, এদের মধ্যে আবার প্রথম যে 4টা আছে, ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এই 4টা হচ্ছে স্ট্রেট সিচুয়েশন। মনে রাখবেন, এই 4টাকে কি বলা হচ্ছে? এই 4টাকে বলা হচ্ছে স্ট্রেট সিচুয়েশন। এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাভিং বসানো যাবে না। এই যে কথাগুলো স্যার লিখছে না, এ কিন্তু বই থেকেই হুবহু পিডিএফ করে আপনাদের আমি পড়াচ্ছি। ওই যে একটু আগে একজন বলছিলেন স্যার পিডিএফ দিচ্ছেন না কেন, এত বড় পিডিএফ হোয়াটসঅ্যাপ স্লো হয়ে যাচ্ছে। তো এই যে আমি যেটা পড়াচ্ছি এখানে যে তথ্যটা দিয়েছে, আমি বহুত গ্রামার বই পড়েছি। বহুত বললে একটু অহংকার করে বলা হয়, আমি কয়েকটি গ্রামার বই পড়েছি। পিসি দাস থেকে বাংলাদেশ, ভারত, রেন অ্যান্ড মার্টিন, টোফেল, ক্লিপস, ব্যারন্স, বিদেশি বই। তো খুব কম বইতে এরকম তথ্য আমি দেখেছি, খুব কম বইতে পেয়েছি। তো স্যার সেই সব জায়গা থেকে সমুদ্রের তলে ডুবুরি যেমন ডুব দিয়ে মণিমুক্তা তুলে নিয়ে আসে, স্যার আপনাদের এই বইতে এই যে তথ্যগুলা আপনারা পড়ে দেখবেন, অন্যান্য গ্রামার দেখবেন, এই যে একটি মাত্র লাইন কি বলছে, এই স্টেট সিচুয়েশন, এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ হ্যাভিং বসানো যাবে না। এই লাইনটা, এই তথ্যটা আমি খুব কম বইতে পেয়েছি, পাইনি বললেই চলে। এই বাক্যটা আপনারা মনে রাখবেন। এই যে হ্যাভ ভার্বের 4টি স্টেট সিচুয়েশন, ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস হয় না, হ্যাভিং বসানো যায় না। কেন বসানো যায় না? কারণ এটা হচ্ছে স্টেট সিচুয়েশন। ফর এক্সাম্পল, উই আর হ্যাভিং এ কার, ইটস রং, এটা বলা যায় না। হুই আর হ্যাভিং এ কার, এটা কিন্তু ভুল বাক্য। রহিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড 2 কিডস, এটা কিন্তু ভুল বাক্য। রুমা ইজ হ্যাভিং এ ফ্যান্টাস্টিক ভয়েস, এই যে হ্যাভিং, এটা ভুল বাক্য। আই অ্যাম হ্যাভিং এ রিয়েলি ব্যাড হেডেক, এই হ্যাভিংটা হবে না। পরবর্তীতে কি আছে দেখেন। কিন্তু যদি কোনো এক্সপেরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হয়, এই জায়গাটা একটু ভালো করে দেখেন কি বলছে, এটা একটু দেখবো। যদি কোনো এক্সপিরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হয়, তাহলে হ্যাভিং ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, আই অ্যাম হ্যাভিং এ গ্রেট টাইম এট দিস পার্টি, আই অ্যাম হ্যাভিং আ গ্রেট টাইম এট দিস পার্টি, অথবা আই ওয়াজ হ্যাভিং আ গ্রেট টাইম এট দিস পার্টি। একটা প্রেজেন্ট টেন্স, একটি পাস্ট টেন্স। মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ রাইট নাও, মাই কলিগস ওয়ার হ্যাভিং লাঞ্চ হোয়েন দি বস কেম অ্যান্ড টোল্ড এভরিবডি টু গেট ব্যাক টু ওয়ার্ক। বুঝতে পারছেন? হ্যাভিং শব্দের অর্থ যদি কোনো কিছু খাওয়া বোঝায়, তাহলে কিন্তু হ্যাবের সঙ্গে হ্যাভিং বসানো যাবে। কিন্তু উপরে যে 4টি আমি বলেছি, সেই 4টি কি কি? ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম করা যাবে না। আচ্ছা, এখানে আমরা একটু এক্সারসাইজ দেখি। এক্সারসাইজ উইথ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড কোয়েশ্চেন অ্যাবাউট হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব। দেখেন এখানে কিভাবে বলছে। যেমন আই, ইউ, উই, দে প্লুরাল হলে এখানে নাউন, হি, সি, ইট, এনি, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। অর্থাৎ এখানে আপনারা প্লুরাল ব্যবহার করবেন যদি সাবজেক্ট আই, ইউ, উই হয়। আর যদি এখানে হি, সি, ইট বা এনি সিঙ্গুলার নাউন হয়, তখন আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট টেন্সে দেখেন অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট এবং পাস্ট। অ্যাফার্মেটিভ যখন হবে প্রেজেন্ট আর পাস্টে, এখানে হ্যাভ, হ্যাড। আর যদি সিঙ্গুলার নাউন হয় তখন হ্যাজ অথবা কিন্তু হ্যাড, এখানে আর হ্যাভ দেওয়া যাবে না। এই বক্সটা একটু ভালো করে খেয়াল করবেন। আপনাদের এই বক্সটা একটু হোম টাস্ক থাকবে, এখান থেকে আপনারা কয়েকটা বাক্য তৈরি করবেন।
আবার কোয়েশ্চেন যখন প্রেজেন্ট টেন্সে করবেন তখন কি হবে, ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। আর যদি এই যে এই সোজা কি আছে দেখেন সিঙ্গুলার নাউন, তো এর নিচে আপনারা ডাজ অথবা সাবজেক্ট ব্যবহার করবেন। অর্থাৎ আপনারা এটা যখন করবেন তখন দেখতে পারবেন। এই বক্সটা কিন্তু আপনাদের একটু এখান থেকে হোম টাস্ক থাকলো। আপনারা যারা আমাকে নিয়মিত খাতায় লিখে পাঠান তারা লিখে একটু ছবি তুলে কাইন্ডলি পাঠাবেন। এই বক্সের ভিতরে অনেক কিছু শেখার আছে, এখান থেকে আপনারা একটু এক্সারসাইজ করবেন। আরো কিছু এক্সারসাইজ আছে, কেমন দেখেন। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। আমার কি কলম আছে, ডু আই হ্যাভ এ পেন। আমার কি একটি কলম নেই, ডোন্ট আই হ্যাভ এ পেন। রহিমের একটি গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার। রহিম হ্যাজ এ কার। এই বাক্য দুটো আমি আপনাদের এই যে হ্যাভ ভার্বের ক্লাসটা নিচ্ছি না, এই ক্লাসের ভিতরে সব থেকে দামি সেন্টেন্স হচ্ছে এই দুটা বাক্য। রহিম হ্যাজ এ কার, রহিম হ্যাজ এ কার, রহিমের একটি গাড়ি আছে। রহিমের একটি গাড়ি নেই, রহিম ডাজ নট। এখানে আমরা কেন হ্যাজ ব্যবহার করলাম না, এই জায়গাটা দেখেন। রহিম হ্যাজ এ কার, রহিমের একটি গাড়ি আছে। রহিমের একটি গাড়ি নেই, রহিম ডাজ নট হ্যাভ এ কার। এই ডাজ নট এর পর আমি কেন হ্যাভ বসালাম, আর উপরের লাইনে আমি কেন হ্যাজ বসালাম, এই দুইটার ব্যাখ্যাটা একটু ভালো করে আপনারা জানেন। এখানে কেন আমি কি বসিয়েছি, হ্যাজ। আর দ্বিতীয় বাক্যে কেন আমি হ্যাভ বসিয়েছি। রহিমের একটি গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার। আর রহিমের একটি গাড়ি নেই, রহিম ডাজ নট হ্যাভ এ কার। দেখেন এই জায়গায় আমরা কেন হ্যাভ বসালাম। আমরা জানি হ্যাভ ভার্বের তিন চারটা পাঁচটা ফর্ম আমরা পড়েছি। কি কি পড়েছিলাম মনে আছে কারো? হ্যাভ, হ্যাড, হ্যাড। আইএনজি ফর্ম হ্যাভিং, এবং এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। তো রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কিন্তু আমরা ভার্বটা বসিয়েছি হ্যাজ। দেখেন ভালো করে খেয়াল করেন এই জায়গাটা, রহিম হ্যাজ এ কার। এখানে নিশ্চয়ই কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার দ্বিতীয় বাক্যে রহিম ডাজ নট হ্যাভ এ কার। আমরা উপরে এক জায়গায় লেখা পড়ে এসেছি যে যখনই আপনি ডাজ নট বা ডু নট বসাবেন তখন এই ভার্বটি কিন্তু বেস ফর্মে বসবে, মূল ফর্ম। উপরে যেমন এই হ্যাজ ফর্মটা কিন্তু থার্ড পারসন ফর্ম, আর এই হ্যাভ ফর্মটা কিন্তু বেস ফর্ম। ডাজ বা ডাজ নট যখন বসাবো তখন কিন্তু এই মেইন ভার্বটা বেস ফর্মে বলবে। এই জন্য এখানে রহিমের পরে হ্যাভ বসেছে, আর এই কারণে এখানে রহিমের পরে হ্যাজ বসেছে। কথা ক্লিয়ার? রহিমের কি একটি গাড়ি আছে, ডাজ রহিম হ্যাভ এ কার। দেখেন এই যে ডাজ ব্যবহার করেছি, আর এই বাক্যে ডাজ নট ব্যবহার করেছি, যার কারণে এখানে আমি হ্যাজ ব্যবহার করতে পারিনি। রহিমের কি একটি গাড়ি আছে, ডাজ রহিম হ্যাভ এ কার। রহিমের কি একটি গাড়ি নেই, ডাজেন্ট রহিম হ্যাভ এ কার। রুমার একটা ছেলে ছিল, রুমা হ্যাড এ সন। রুমার কোনো ছেলে ছিল না, রুমা ডিডন্ট হ্যাভ এনি সন। রুমার কি কোনো ছেলে ছিল, ডিড রুমা হ্যাভ এ সন। রুমার কি কোনো ছেলে ছিল না, ডিডন্ট রুমা হ্যাভ এ সন। তো এইগুলো ব্যবহার করে এখানে এক্সারসাইজ গুলো আপনারা করতে পারবেন। আই ড্যাশ এ ফ্রেন্ড হু ওয়ার্কস এট অ্যাপেল। রুমা ড্যাশ এ লার্জ ফ্যামিলি, ফিল ফ্রি টু আস্ক ইফ ইউ ড্যাশ এনি কোয়েশ্চেন। রহিম ড্যাশ এ পিৎজা ফর ডিনার লাস্ট নাইট। এখানে মিনিমাম 10টি এক্সারসাইজ রয়েছে, আপনারা বাড়িতে এগুলো একটু করবেন, অ্যান্সারও দেওয়া আছে, এখান থেকে না দেখে করার চেষ্টা করবেন। এক্সারসাইজ 2 তেও কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেওয়া আছে, আপনাদের সময় মতো এগুলো করবেন, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি দেখে দেওয়ার চেষ্টা করব যদি আমি সময় পাই। আচ্ছা, পরবর্তীতে এইগুলো ছিল আমাদের হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর মেইন ভার্ব, মানে হ্যাভ, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড ভার্বের ব্যবহার। এখন আমরা দেখব হ্যাভ, হ্যাজ, হ্যাড এর অক্সিলারি ভার্বের কিছু ব্যবহার। হ্যাভ এবং হ্যাজ সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আমরা জানি যে হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। কোন জায়গায় ব্যবহার করা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। স্যার আপনারা ক্লাসে এতক্ষণ সবাই আছেন, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অল্প একটু সময় থাকেন। হ্যাভ এবং হ্যাজ সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হয় তবে হ্যাভ বসে। এই সেন্টেন্সটা একেবারে এক্ষুনি মুখস্থ করে ফেলেন। আমি কি বললাম, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হয় তবে হ্যাভ বসে। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে। এর মেইন ব্যবহার কিন্তু আমরা উপরে দেখেছি, যেমন আই এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ,
থার্ড পার্সন প্লুরাল যদি হয় দের পরে হ্যাভ, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, করিম হ্যাজ, রহিম হ্যাজ, তাই বলছে সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল হলে হ্যাভ বসবে, এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব অক্সিলারি আর হেল্পিং ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে, তখন কিন্তু এর অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না। এটা তো আমি উপরেই আপনাদের বলে আসছি। ভার্বগুলো শুধুমাত্র কথাগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলার জন্য ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এখানে হ্যাভের কোনো অর্থ হয় না। এই হ্যাভটা এসেছে জাস্ট এই ফিনিশ ভার্বকে হেল্প করার জন্য, ফিনিশ ভার্বকে ফিনিশড করার জন্য এখানে হ্যাভ বসেছে। আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র এখানে হেল্পিং ভার্ব হিসেবে আসছে, এটার স্পেশাল কোনো মিনিং কিন্তু এখানে থাকে না। সে তার কাজ সম্পন্ন করেছে, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, ইউ হ্যাভ রিটেন আ লেটার। পাস্ট পারফেক্ট টেন্সে যখন ব্যবহৃত হয় তখন পার্সনের সাথেই হ্যাড বসবে। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম, সে আসার আগে আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যাওয়ার আগেই সকল কাজগুলো সম্পন্ন করেছিল। সে একটা মুভি দেখেছিল, হি হ্যাড ওয়াচড আ মুভি। এছাড়াও ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে, যেমন আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করিয়া থাকবো। তারপর রয়েছে শি উইল হ্যাভ ওয়াচড আ মুভি, সে একটা মুভি দেখিয়া থাকবে। তুমি একটা চিঠি লিখিয়া থাকবে বা লিখে থাকবে, ইউ উইল হ্যাভ রিটেন আ লেটার। আমি এই পর্যন্ত আপনাদের ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব সম্পর্কে আজকে যা যা পড়ালাম, আপনাদের কারো কোথাও কোনো সমস্যা আছে? অবশ্যই অবশ্যই, সুন্দর কোয়েশ্চেন করেছেন। এইখানে হ্যাভ ভার্ব বসেছে, যেমন এটা আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বলেছেন, আই হ্যাভ হ্যাড মাই ডিনার। অর্থাৎ এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যেমন আই হ্যাভ ইটেন রাইস। এখানে যেমন আপনি আই হ্যাভ, হ্যাভের পরে পাস্ট পার্টিসিপাল ফর্ম ভি থ্রি ফর্ম বসাচ্ছেন, ইটেন, ঠিক তদ্রূপ আই হ্যাভ হ্যাড, এই হ্যাডটা হচ্ছে ওই হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অথবা ভি থ্রি ফর্ম। বুঝিনি। না, এখানে হ্যাডটা তো ব্যবহার হচ্ছে, এখানে হ্যাভ মানে খাওয়া সেই হিসাবে। এখানে হ্যাভ মানে খাওয়া বা গ্রহণ করা, এই জন্য ব্যবহার করা হয়েছে। একজন একজন করে কথা বলেন প্লিজ, এভাবে কেউ কথা বলবেন না, আমি এখনো আপনাদের সময় দিব। আপনারা রেইজ হ্যান্ড প্রেস করেন। হ্যাঁ, বই অর্ডার করবেন। আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা সবকিছু লিখে পাঠিয়ে দেন, 2 দিনের ভিতরে বই পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর যদি না থাকে তাহলে আমি এখন আবার লিখে দিচ্ছি। বইটা নিবেন আশা করি। দাঁড়ান, তার আগে আমি একটু কথা বলি। এখানে ব্যাপারটা হচ্ছে কি, বইটা আমি শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে আপনাদের কাছে বিক্রি করার জন্য বলছি না। যেহেতু আপনারা টাকা খরচ করে আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে, আছে কিনা বলেন? তো সেই দায়িত্বের খাতিরে বলছি যে বইটা আপনারা নিবেন। ফ্রি ক্লাসে শোনেন, ফ্রি ক্লাসে, ফ্রি ক্লাস থেকে দেখছেন? তাহলে এই যে কেবল একজন কে জানি বললেন বইটা ভালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি অনেক সময় ব্যস্ত থাকি, তো তারপর একটু লিখে দিবেন, হ্যাঁ আমি সবার চেষ্টা করব। তবে বইটা যারা নেননি বইটা নেওয়ার চেষ্টা করবেন। এই যে কেমন একজন বললেন যে স্যার আমি নিয়েছি। হ্যাঁ, ক্লাস শেষ আপাতত।